চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলা কাটা বিল, জানেই না অধিদপ্তর। ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিবাদে প্রতীকী অনশনে মুক্তিযোদ্ধারা। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩,৮০৯ জন। নমুনা পরীক্ষার জট কমাতে ফি বসাতে যাচ্ছে সরকার, বুমেরাং হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের, আদালত বন্ধ থাকায় অর্ধ লক্ষাধিক আইনজীবী এখন বেকার, বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। করোনার থাবায় থমকে আছে শিক্ষা জীবন, সিলেবাস সংক্ষিপ্ত না করলে শিক্ষাবর্ষ শেষ হওয়া নিয়ে সংশয়। আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানালো অধিদপ্তর। হুহু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদ সীমার উপরে। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। চট্টগ্রামের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগীর ভর্তির ক্ষেত্রে রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেওয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। থেকে ৩৫,০০০ টাকার ভিতরে হওয়ার কথা। হারুনুর রশিদ সানি বাবা আনিস মিয়াকে হারিয়ে শোকে দিশেহারা। কয়েকদিনের জ্বরে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি। শোকাহত সন্তানের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় বাড়তি বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে ৯৯,৯94,০০০ টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক। একই ধরনের অভিযোগ নগরীর অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত তারা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের ৩০ তারিখ ভর্তি হয়েছি, ৬ তারিখ রিলিজ করে দিয়েছি। ১,১৫,০০০ টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নেওয়ার নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে ১ ঘন্টায় ৭০ লিটার করে দিতে হয়। ১৫০ টাকা করে পার লিটার যদি নিই, সে যদি ১৪ দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্য অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ না করলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসিকে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে। বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে ২৮টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সেখানকার সবশেষ করোনা পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ। ধন্যবাদ। চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে নেই বললেই চলে, ভেঙে পড়েছে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা। সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল সব জায়গায় কিন্তু দেখা যায় রোগীরা কোনো ধরনের পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সামনে গেলে দেখা যায় প্রতিদিন কত রোগে আক্রান্ত হয়ে কত রোগী আসে, কোভিড, নন কোভিড বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা প্রতিদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা নগরীর যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সব জায়গায় কিন্তু আসছে, কিন্তু তাদের একটি অভিযোগ তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা আসলে নগরীর যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলো কিন্তু কিছুদিন আগেও কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়নি। তবে চিকিৎসা সেবার নামে যে অল্প পরিমাণ চিকিৎসা সেবা দিচ্ছে, যারা চিকিৎসা সেবা পাচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। যারা চিকিৎসা সেবা নিয়েছেন তাদের কাছ থেকে লাখ টাকার নিচে কারো থেকেই কিন্তু বিল আদায় করা হচ্ছে না। অক্সিজেনের নাম করে নানা প্রলোভন দেখিয়ে কিন্তু তারা এই অর্থ কিন্তু আদায় করছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি বা রোগীরা অভিযোগ করেছেন পর্যাপ্ত
পর্যাপ্ত যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই চিকিৎসা সেবা কিন্তু পাচ্ছে না। ডাক্তাররা রুম থেকে বের হয় না, নার্স কিংবা আয়া দিয়ে রুগীদের চিকিৎসা করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেও কিন্তু একই অবস্থা। সকাল থেকে আমরা দেখি এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর রুগী আসে, কিন্তু চিকিৎসা সেবার যে উন্নত হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। যেহেতু করোনা আক্রান্ত রুগীর কথা ভেবে সবাই একই লাইনে দাঁড়িয়ে এখানে পরীক্ষা করে, সেক্ষেত্রে অনেকের এখানে করোনা সংক্রমিত হওয়ারও সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন রোগের যারা এখানে চিকিৎসা নিতে আসেন তারা অনেকেই আমরা দেখছি এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন। আর দিন যত যাচ্ছে প্রতিদিনই চট্টগ্রামে কিন্তু মৃত্যুহার বাড়ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে 7,500-এর বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে। সরকারি হিসাবে মারা গেছে 165 জন, কিন্তু আমরা যারা লাশ দাফন কিংবা সৎকারের সাথে জড়িত তারা প্রতিদিনই বলছে তারা প্রচুর লাশ সৎকার করছে কিংবা দাফন করছে, যার তথ্য সরকারি হিসাবে নেই। সেক্ষেত্রে চট্টগ্রামের মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। আজকেও কিন্তু আমরা কয়েকটা জায়গায় দেখেছি সেখানেও রোগী মারা গেছে এমন অভিযোগ পেয়েছি। যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে এখানে এসেছেন তারা অভিযোগ করেছেন তারা ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। অক্সিজেন না পেয়ে কিন্তু রোগী মারা যাচ্ছে, সেটি আমরা দেখেছি। শ্বাসকষ্ট নিয়ে প্রচুর রোগী প্রতিদিন এখানে আসছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা নগরী যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু আসলে চট্টগ্রামের যে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা কখন ভালো হবে সেটি এখন জনগণের বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর। এদিকে চট্টগ্রামে ভেঙে পড়া স্বাস্থ্যসেবা পুনর্গঠন সহ আইসিইউ শয্যা বাড়ানোর দাবিতে প্রতীকী অনশন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সকালে প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা 2 ঘণ্টা ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়নে থোক বরাদ্দ থেকে 2,000 কোটি টাকা দেওয়ার দাবি জানান। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মারাত্মক চিকিৎসা সংকট দেখা দেওয়ায় তীব্র ক্ষোভ জানান বক্তারা। চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন যা বলছে সেটা সত্য না। তারা বলছে যে প্রচুর সিট বেড খালি আছে। আসলে মুক্তিযোদ্ধারাই হাসপাতালের বারান্দায় অথবা ঘরে ফেলে রাখা। আইসোলেশন সেন্টার যেগুলি আছে সরকারি বেসরকারি হাসপাতাল, এটাই এই মুহূর্তে জরুরি, বেশি জরুরি। চট্টগ্রাম পোর্টে যে টাকাগুলি আছে, যত টাকা আছে ওখান থেকে থোক বরাদ্দ নিয়ে গভর্নমেন্ট নিতে পারেন। শেখ হাসিনা উনি অর্থমন্ত্রণের মাধ্যমে সেই টাকাটা নিয়ে ওই টাকাটা চট্টগ্রাম খাতে ব্যবহার করে স্বাস্থ্য খাতটাকে পুনর্গঠন করতে পারেন, সেটাই আমাদের মূল দাবি। প্রশ্ন উঠেছে, এত কিট থাকা সত্ত্বেও কেন দেশে কিট সংকট তৈরি হলো? কিট সংক্রান্ত কোনো কিছুই আমি আসলে বলতে চাই না। আপনাদের তো আসতে বলি না ভাই, আপনারা টাইম নষ্ট করছেন। সিন্ডিকেটের কবলে দেশের স্বাস্থ্যসেবা, বাড়ছে ভোগান্তি। মুমূর্ষ স্বাস্থ্য খাত নিয়ে জানবো আজ রাত 10টার সম্পাদকীয়তে। নমুনা দেওয়ার পর কোথাও কোথাও কোভিড পরীক্ষার ফল পেতে লেগে যায় 14 দিন পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে পিসিআর ল্যাবে জমা আছে শত শত নমুনা। এই অবস্থায় জট কমাতে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার। অপ্রয়োজনীয় পরীক্ষার চাপ কমাতে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আইইডিসিআর। তবে এমন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভোগান্তি না কমিয়ে উল্টো খরচ বাড়ালে মধ্যবিত্ত নিম্নবিত্তরা করোনা পরীক্ষা করাতে নিরুৎসাহিত হবে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। করোনা পরীক্ষার কিট সংকট, নমুনা জট সহ নানা সমস্যা নিয়ে যখন ভোগান্তি চরমে, ঠিক সে সময়ে সরকারিভাবে আর বিনামূল্যে টেস্ট না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র বলছে, সরকারি বুথগুলোতে 200 টাকা নির্ধারণ করা হতে পারে পরীক্ষার জন্য, আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে গুনতে হবে 500 টাকা। বাস্তবতা হচ্ছে, করোনায় আক্রান্তকে অন্তত 3 বার টেস্ট করানোর প্রয়োজন পড়ে। আবার পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদেরও পরীক্ষার আওতায় আনা জরুরি হয়ে পড়ে। ঠিক সময়ে পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে না পেরে উল্টো ফি নির্ধারণের সরকারি পরিকল্পনায় হতাশ সাধারণ মানুষ। সরকার কেন টাকা নেবে? আমরা গরিব মানুষ, আমরা তো টাকার চিকিৎসা করতে আসবে কেন? সরকার হাসপাতালে মানুষ আসে কিন্তু ফ্রির জন্য তো আসে। টাকার সংকটটা যদি আবার করোনা সংকটের সাথে মিশ্রণ হয়ে যায় তাহলে মানুষ এমনিতেই হাসপাতাল থেকে দূরে থাকবে, করোনা বয়ে বাড়াবে এবং এই ঝুঁকিটা আরো দেশের জন্য আরো বেশি হবে। 3-4
বারবার টেস্টের যে খরচ সেটা বহন করা প্রতিটা রোগীর পক্ষে আসলে সম্ভব হবে কিনা এটা একটা ভেবে দেখার বিষয়। করোনা টেস্টের যদি টাকা দিতে হয় তাহলে আমরা কি করবো, তাহলে মরেই যাই। সরকারের অবশ্যই জনগণের স্বার্থে একটা বিবেচনা করা উচিত। লক্ষণ উপসর্গ ছাড়াই টেস্ট করাতে আসা মানুষদের ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দাবি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। সবাই গণহারে টেস্ট করাতে চাচ্ছে, লক্ষণ ছাড়া টেস্ট করে তো আসলে সব মানুষের টেস্ট করা সম্ভব না। এই জন্য সরকার একটা নমিনাল ফি আরোপ করতে চাচ্ছে, তাহলে যদি যাদের দরকার শুধু তারাই যেন পরীক্ষাটা করে। লক্ষণ উপসর্গহীন করোনা রোগীকে উপেক্ষা করে সরকারের এমন পরিকল্পনা সুফল বয়ে আনবে না বলে মনে করছেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। যেহেতু এখন কাজ নাই মানুষের, 200-250 টাকা যেটাই করা হোক এটা কিন্তু একটা বার্ডেনসাম। সবাইকে যদি ঢালাভাবে করা হয় তাহলে হচ্ছে যাদের রিয়েল নিড রয়েছে তারা কিন্তু এফেক্টেড হবে। সরকার যেটা করতে পারে টেস্টের আগে আর একটা স্ক্রিনিং মেকানিজম করতে পারে, দেখে টেস্ট করার উপযোগী বা উপযোগী না। ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেই সরকারিভাবে নমুনা পরীক্ষায় কোনো খরচ হয় না রোগীদের। এই মহাদুর্যোগে সাধারণ মানুষ তার আয় রোজগার নিয়ে যখন দিশেহারা, তখন করোনা টেস্টের জন্য ফি নির্ধারণের সরকারের চিন্তা ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি করবে। ব্যয়ের কারণে টেস্ট করাতে নিরুৎসাহিত হলে সংক্রমণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে করোনা পরীক্ষা সংকট মেটাতে বিকল্প হতে পারে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে পিসিআর টেস্টের কাছাকাছি 84% সঠিক ফল মিলবে মাত্র 40 মিনিটে। এরই মধ্যে এই কিট ব্যবহার শুরু করেছে ভারত। সাফল্য পেয়ে তাদের পরামর্শ এই অঞ্চলে ব্যবহারের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি নিয়ে ভাবছে তারা। রাশেদ লিমনের রিপোর্ট। টেস্ট টেস্ট আর টেস্ট, করোনা মোকাবিলায় এই তত্ত্বে শুরু থেকেই পিছিয়ে বাংলাদেশ। 18 কোটির এই দেশে যখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে কোভিড-19, তখন 3.5 মাস পরে এসে গড় টেস্ট প্রতিদিন 16,000। এমন বাস্তবতায় পাশের দেশ ভারত এগিয়েছে অ্যান্টিজেন টেস্টের দিকে। দ্রুত রোগী শনাক্তে এই কিট কার্যকর বলছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। It is very specific. If the test is positive, it is positive. It does not cause false positive. Antigen test now is available in India. It is done by the government. 15,000 tests are done in Delhi every day. But the test is very quick. Therefore, in situations where it's a question of that you want a report within 1 hour, this test becomes very handy. গবেষণা বলছে এই টেস্ট 84%ই কার্যকরী। পজিটিভ ফলাফলের শতভাগই পজিটিভ আর নেগেটিভের 16% নিয়ে যে সন্দেহ তা দূর করতে ব্যবহার করা যেতে পারে পিসিআর। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়ে ফলাফল মিলবে মাত্র 35 থেকে 40 মিনিটে। আক্রান্তের প্রথম দিনেই মিলে ফল। তো বাংলাদেশ মেডিকেল মাইক্রোবায়োলজি সোসাইটি এবং ল্যাবরেটরির যে পরামর্শক কমিটি আছে করোনার জন্য, তারা কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট শুরু করার জন্য ইতিমধ্যেই বলেছেন অফিসিয়ালি। তো আমি মনে করি এটা দ্রুতই চালু করা উচিত। লক্ষ লক্ষ পিছিয়ে করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, এই জন্য আমাকে অবশ্যই বিকল্প নিতে হবে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দরকারি পলিসি, কারণ আমি পিসিআর কখনোই দিতে পারবো না। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন টেস্ট বাড়াতে এই কিট নিয়ে ভাবছেন তারা। অ্যান্টিজেন হতে পারে সেটা নিয়ে আমাদের ল্যাবরেটরি সায়েন্টিস্টরা আলাপ আলোচনা করছেন, সে বিষয়ে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারপরে গণস্বাস্থ্য অ্যান্টিজেন টেস্ট কিট তারা পরীক্ষার জন্য দিবে বঙ্গবন্ধু মেডিকেলে। পিসিআর টেস্টের চেয়ে খরচও তুলনামূলক কম হবে এই অ্যান্টিজেন টেস্টে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1738 জনে। মৃতদের মধ্যে 23 জনেরই বয়স 51 থেকে 70 বছরের মধ্যে। এদিন 18,099 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,809 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানানো হয়। 15 থেকে 17,000 নমুনা পরীক্ষা, 3 থেকে 3,500 রোগী শনাক্ত। গত 20 দিন ধরে বাংলাদেশের করোনা পরিস্থিতির চিত্র অনেকটা এমন। এই অবস্থায় রোববার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 18,000 নমুনা পরীক্ষা করে 21.05 হারে শনাক্তের সংখ্যা 3,809 জন। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 43, শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.26% আর সুস্থতার হার 40.44%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,409 জন
করোনা চিকিৎসায় দেশের হাসপাতাল পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরে বুলেটিনে জানানো হয়, দেশের হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা 14,348 আর আইসিইউ 421টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,348টি, আইসিইউ বেডের সংখ্যা 421টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 10,866টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 102টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 98টি। এ পর্যন্ত 23,76,000 পিপি বিতরণ হয়েছে আর বর্তমানে 1,51,000 মজুদ আছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে রিপোর্ট বিশ্লেষণ করেছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। 24 ঘন্টায় করোনায় সবাইকে স্বাগত। দেশে করোনা আক্রান্তের 113তম দিন চলছে, 17তম সপ্তাহের শুরু। আর 17তম সপ্তাহের শুরুতেই বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন আক্রান্তের সংখ্যার বিবেচনায় 17তম। আমরা যদি গত 24 ঘন্টার আপডেট দেখে আসতে চাই যে কত সংখ্যায় নমুনা পরীক্ষা হলো, কত আক্রান্ত হলো, তাহলে আমরা দেখব যে নমুনা পরীক্ষা হয়েছে 18,099 জনের, আক্রান্ত হয়েছেন 3,809 জন, মৃত্যু হয়েছে নতুন করে 43 জনের, সুস্থ হয়েছেন 1,409 জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা 20% আশেপাশে ঘোরাঘুরি করছে। গত 24 ঘন্টায় সেটি হচ্ছে 21.05%। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সুস্থ হচ্ছেন, কারণ আগে শুধুমাত্র হাসপাতালে যারা সুস্থ হয়েছেন তাদের সংখ্যা বিবেচনা করা হলেও এখন কিন্তু যারা বাড়িতে সুস্থ হচ্ছেন সেটিও বিবেচনা করা হচ্ছে। 800 থেকে শুরু করে সর্বোচ্চ 2,031 জন পর্যন্ত সুস্থ হচ্ছেন। একদিনে যতজন আক্রান্ত হচ্ছেন তার 50% সুস্থ হচ্ছেন। সর্বোচ্চ এখন পর্যন্ত গত এক সপ্তাহে মারা গিয়েছিলেন 23 জুন 43 জন। গত 24 ঘন্টাও কিন্তু 43 জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের 1% কাছাকাছি প্রতিদিনই মৃত্যুবরণ করছেন। দক্ষিণ এশিয়ার যে 3টি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের বৈশ্বিক অবস্থানটা আসলে কত, তাহলে আমরা দেখতে পাবো বিশ্বে ভারতের অবস্থান 4র্থ, পাকিস্তান এর পরের অবস্থানে আছে, তাদের অবস্থান 12তম। স্বাস্থ্য অধিদপ্তর এইসব বিষয় বলার পাশাপাশি, সংখ্যাগুলো জানানোর পাশাপাশি আরও একটা বিষয়ের উপর আজ গুরুত্ব দিয়েছে, সেটি হলো যে যারা মারা যাচ্ছেন, যারা প্রাণ হারাচ্ছেন, তাদের প্রতি যাতে আমরা মানবিক আচরণ করি। বলা হচ্ছে তাদের যাতে যথাযথ দাফন কিংবা সৎকার এই বিষয়টি নিশ্চিত করা হয়, কারণ তারা কোনো অপরাধ করেনি, করোনার মতো একটি রোগে ভুগে তারা প্রাণ হারিয়েছেন, যাতে শেষ বিদায়টা তাদের সম্মানের সঙ্গে দেওয়া যায় সেই বিষয়টি নিয়েও স্বাস্থ্য অধিদপ্তর আজ বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ছিল এখন পর্যন্ত করোনা 24 ঘন্টায় সবশেষ খবর। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করছিলেন রিপোর্টার এহসান জুয়েল। রাজধানীর ওয়ারির নির্ধারিত এলাকা পরীক্ষামূলকভাবে রেড জোন হিসেবে চিহ্নিত করার কথা বলা হলেও এখনও এই বিষয়ে মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা পৌঁছায়নি। পুলিশ কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কারো কাছে আনুষ্ঠানিক কোনো বার্তা না যাওয়ায় দেখা যায়নি কোনো তৎপরতা। সংশয়ে আছেন সাধারণ মানুষও। স্থানীয় জনপ্রতিনিধি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ড কাউন্সিলর জানালেন, ওয়ারিকে রেড জোন চিহ্নিত করার কথা কেবল গণমাধ্যম থেকেই জেনেছেন তারা। কোন অংশ কবে নাগাদ লকডাউন হবে সে বিষয়ে প্রশাসনের কোনো তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়নি। তবে লকডাউন বাস্তবায়নে প্রাথমিক প্রস্তুতি রয়েছে দাবি করে তিনি বলেন, আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর 2-3 দিন সময় লাগবে তা বাস্তবায়নে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লকডাউন নিয়ে বারবার সিদ্ধান্ত বদলের সমালোচনাও করেন তারা। এর আগে একবার হওয়ার কথা ছিল, হয় নাই, এখনো হবে হবে বলতেছে, এখনো সিদ্ধান্ত হয়নি যে কবে থেকে লকডাউন শুরু হবে, সেই নিয়ে আমরা একটু বিভ্রান্তিতে আছি। মানুষ তো মিক্স হয়ে যেতেছে, দিলে পুরাটাই, না দিলে নাই, আর এটা অনেক দেরি হয়ে গেছে। আমরা যতদিন পর্যন্ত নিজেরা সচেতন না হব, লকডাউন দিয়ে কোনো লাভ নাই। লকডাউন হবে কিনা এটা আমরা জানি না, এটা হলো উপর মহলের জানে, আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠিও আসেনি, আমাদের ইনফরমেশনও দেয়নি। আমরা প্রস্তুত, বাট আমাদের জনগণকে অন্তত মিনিমাম 2 থেকে 3 দিন সময় দিতে হবে। স্বাস্থ্য খাত সহ যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় করোনা চিকিৎসায় হাসপাতালগুলোকে ব্যবস্থাপনা ও সমন্বয়ের জন্য স্বাস্থ্য বিভাগকে তাগিদ দেন ওবায়দুল কাদের। স্বাস্থ্য খাতে যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে
দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। করোনা সংকটের এ সময় দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আমি এ কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি। করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালের প্রতি আস্থা না থাকায় বেড খালি থাকছে। ঘরে বসে মানুষকে প্রাণ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভার্চুয়াল এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, সিন্ডিকেটের কারণেই গণস্বাস্থ্যের কিটের অনুমোদন দেয়া হচ্ছে না। হাসপাতালগুলোতে চিহ্নিত করা হয়েছিল করোনা রোগীর জন্য, সেই বেডগুলো নাকি খালি পড়ে থাকছে। কারণ হাসপাতালের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কেউ আস্থা আনতে পারছে না। আজকের বেশিরভাগ মানুষই ঘরের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন। ঘরের মধ্যে চিকিৎসা নিয়ে অনেকেই ঘরের মধ্যেই তারা প্রাণ দিচ্ছে। যে মানুষগুলো আজকে এই কর্মহীন হয়ে পড়ছে, ন্যূনতম যে বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, সেই প্রয়োজনের টাকাও তারা সরকার পৌঁছাতে পারেনি। সময় সংবাদে আরও থাকছে, কোরবানি সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। করোনায় দেশের ৯৫% মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। চরম এই দুঃসময়ে শুধু মধ্যবিত্ত নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। মৌসুম ইসলামের রিপোর্ট। আগে আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম। এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠাল বাগানের এই বাসিন্দা। জীবিকা বাঁচানোই এখন দায় হয়ে উঠেছে তার জন্য। একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও। একটি শপিং মলে গিয়ে ১.৫ ঘন্টায় চোখে পড়ে মাত্র ৩ জন ক্রেতা। কাস্টমার ২-১ করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বাড়ে না, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, বিশেষ করে যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায়, কোভিড-১৯-এর প্রভাবে দেশে প্রায় ১০০% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে, করোনায় ৫,০০০-এর কম আয়ের মানুষের ৭৫% পর্যন্ত আয় কমেছে। ৫ থেকে ১৫,০০০ আয়ের মানুষের ৫০%, আর ১৫ থেকে ৩০,০০০ আয়কারীদের উপার্জন কমেছে ২৫% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ, এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। ইতোমধ্যে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসার সংস্থান হারিয়েছেন। ছোটখাটো উদ্যোক্তা যারা ছিলেন তারা তাদের জিনিস বিক্রি করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেয়া হয়েছে, সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার SME খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের নেয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদালত বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন দেশের প্রায় ৬০,০০০ আইনজীবী। অনেকে চেম্বার বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ ছেড়েছেন ঢাকা। সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চললেও বঞ্চিত ৯০% আইনজীবী। একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি, অন্যদিকে আইনজীবীদের দৈন্যদশায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফজাল হোসেনের রিপোর্ট। মামলার চাপ নেই, নেই মক্কেলের আনাগোনা, বন্ধ উপার্জনের পথ।
ফলে সংসার, কর্মচারীদের বেতন, চেম্বার ভাড়া দিতে নাভিশ্বাস আইনজীবীদের। সবচেয়ে বেশি বিপাকে কনিষ্ঠ আইনজীবীরা। অনেকেই এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। চেম্বার ছেড়ে দিয়েছি, আমি আর ভাড়া মেনটেন করতে পারতেছি না। আমার যে স্টাফগুলো ছিল তাদেরও আর বেতন দিতে পারতেছে, তারা বাড়িতে চলে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা বাসায় ফিরে যাব কিনা সেটাও বলতে পারছি না। একটা টাকা নাই, একটা পয়সা নাই। আইনজীবীদের একমাত্র উৎস হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে তাদের ফিস নেবেন, সেই কার্যক্রমটা বন্ধ হয়েছে। 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আদালত খুলে দিতে আন্দোলনে সাধারণ আইনজীবীরা। তাদের অভিযোগ, সীমিত পরিসরে অনলাইনে কোর্ট চললেও বঞ্চিত 90% আইনজীবী। আইনজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের রুটি রুজি এবং তাদের যে পেশার যে অধিকার কিংবা তাদের বলবো জীবিকা, সেটি কিন্তু অনেকাংশে কিন্তু একটা বিরাট একটা হুমকির সম্মুখীন হয়েছে। আইনজীবীদের জীবন জীবিকার জন্যে এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে সারা দেশে রেগুলার কোর্ট চালু করার কোনো বিকল্প নাই। নীতিমালা করে দ্রুত আদালতের বন্ধ দুয়ার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এই সিনিয়র আইনজীবী। এই ভার্চুয়াল কোর্ট দিয়ে গুটি কয়েক আমরা আইনজীবী আছি, তারা হয়তো এপিয়ার করতে পারে এবং তেমনি বিচারপ্রার্থী 2-1 এপিয়ার করতে পারে। সত্যিকার অর্থে এটা কোনো কাজে আসছে না। এছাড়া ভার্চুয়াল আদালতে আসামিদের আত্মসমর্পণ ও আগাম জামিনের সুযোগ না থাকায় ফেরারি অনেক আসামি। দেশের প্রায় 1.5 লক্ষাধিক আইনজীবীর মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালত খুলিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে এমনিতেই আমানত কমছে ব্যাংকে, তার উপর প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব আমানতকারীদের আরও নিরুৎসাহিত করবে বলে মনে করছে ব্যাংকগুলো। উচ্চ হারে শুল্ক আরোপের প্রভাবে অর্থ পাচার বাড়বে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বেসরকারি খাতে কোনো পেনশনের ব্যবস্থা না থাকায় সংকটকালীন সময়ে ব্যয় নির্বাহে ব্যাংকে জমানো টাকাই মধ্যবিত্তের অন্যতম ভরসা। কিন্তু গেল বছরগুলোতে ক্রমশ কমিয়ে চলতি বছরের এপ্রিল থেকে সব ধরনের আমানতে সুদের হার সর্বোচ্চ 6% নির্ধারণ করে সরকার। এর মধ্যে প্রস্তাবিত বাজেটে আমানতের ওপর 3টে স্তরে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। আগে 10 লাখের বেশি থেকে 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখলে আবগারি শুল্ক দিতে হতো 2,500 টাকা। প্রস্তাবিত বাজেটে এটি বাড়িয়ে করা হয়েছে 3,000 টাকা। 1 কোটির ওপরে 5 কোটি পর্যন্ত আমানতে 25% শুল্ক বাড়িয়ে 15,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর 5 কোটির বেশি হলে দিতে হবে আগের চেয়ে প্রায় দ্বিগুণ বা 40,000 টাকা। ডিপোজিটাররা এটার থেকে কিছুটা আয়ের খাতে তারা বঞ্চিত হবেন, কারণ ডিপোজিটের রেট এমনিতেই কিছুটা কমে গিয়েছে এবং এর সাথে সাথে এক্সাইজ ডিউটিটাও বেড়ে গেলে তাদের যে এটার এগেনস্টে যে ইন্টারেস্ট পেত সেটা কিছুটা কম পাবে। মানুষজন কিন্তু টাকা ব্যাংকে রাখতে কিন্তু নিরুৎসাহিত হবে এবং তাতে করে আমরা যে লেস ক্যাশ সোসাইটি চাচ্ছি, যেটা আমরা ডিজিটাল বাংলাদেশ চাচ্ছি, সেখানে কিন্তু এটা আসলে কমপ্লিমেন্ট করবে না। ব্যবসায়ীরা বলছেন উচ্চ শ্রেণীতে আবগারি শুল্কের পরিমাণ প্রায় দ্বিগুণ করায় অর্থ পাচার বাড়বে। এক্ষেত্রে আমানতের পরিমাণ অনুসারে সহনীয় পর্যায়ে শুল্ক বাড়ানোর পরামর্শ। 5 কোটি এবং তদূর্ধ্ব যেখানে আগে 25,000 টাকা ছিল সেটা বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। এটা অলমোস্ট ডাবল। এইটা আমি মনে যুক্তিসঙ্গত না। 5 কোটি টাকা যেখানে 25,000 টাকা ছিল সেখানে 30,000 টাকা হতে পারে। টাকা যদি মানুষ দেখে যে না সরকারি সব নিয়ে যাচ্ছে, তখন সে ব্যাংকে টাকা রাখবে না, অন্য জায়গায় চলে যাবে। কালোবাজারি করে টাকা বিদেশে চলে যেতে পারে। বর্তমানে ব্যাংক হিসাবে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং এর উপরে 10 লাখ টাকা পর্যন্ত থাকলে 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার থাবায় থমকে গেছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন। এবছর সব মিলিয়ে ক্লাস হয়েছে 2 মাসের মতো, বাকি রয়ে গেছে পুরো সিলেবাসই। শিক্ষকরা বলছেন সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে পরীক্ষা নিয়ে গেলে ক্ষতি পোষানো সম্ভব হবে। এ বিষয়ে এনসিটিবি বলছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই তারা উদ্যোগ নেবে। যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জানায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত। পিঙ্কি আক্তারের রিপোর্ট। রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর ছাত্রী তাথই। সবসময় পড়াশোনা ও পরীক্ষা নিয়ে সময় কাটলেও এবছর নেই কোনো ব্যস্ততা, বরং বইয়ের সাথে এখন বাসাতেই সময় কাটছে তার। তাথইয়ের মতো এমন গল্প এখন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীরই। How strange
6 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও এ ছুটি কবে নাগাদ শেষ হবে তা জানা নেই কারোরই। এদিকে শিক্ষাবর্ষ পঞ্জিকা এরই মধ্যে পার করলো অর্ধবার্ষিকী। এরই মধ্যে শিক্ষামন্ত্রী শিক্ষাবর্ষ বাড়ানোর ইঙ্গিত দিলেও শিক্ষা খাতের ক্ষতি কমিয়ে আনা কষ্টসাধ্য হবে বলে মনে করছেন শিক্ষকরা। পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা নেওয়াটা খুব কঠিন হবে, এটা সম্ভব হবে না। সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করে নিয়ে আমরা এই বছরই পরীক্ষাটা শেষ করতে পারলেই শিক্ষার্থীদের জন্য ভালো হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায়, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। চিন্তা ভাবনা করছে সেটা ঠিক আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয় নিয়ে একটি মিটিং করতে পারেন, সেখানে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সকলেই সেটা বাস্তবায়ন করব। মাওসী মহাপরিচালক জানান, গ্রাম পর্যায়ে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। আমরা যখন স্কুল খুলবে সেই সময়টাকে বুঝে আমরা ব্যবস্থাটা নেব, সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। আমরা চেষ্টা করব যেন যা পড়ার কথা তা যেন ওরা পড়তে পারে। এদিকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিলেও সেখানে সব শিক্ষার্থীর উপস্থিতি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সুনামগঞ্জের রাধানগর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। নদ নদীর পানি বৃদ্ধির খবর জানতে প্রথমে যাব ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ ইকবাল। আমি এখন আছি সুনামগঞ্জের সদর উপজেলার গোড়ারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে। এই পয়েন্টে সহ এই যে আমার পিছনে যে রাস্তাটি চলে গেছে সড়কটি, এটি দুটি উপজেলা বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলার এই সড়কটি চলে গেছে এবং এই দুটি উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই উপজেলা নয়, জামালপুর সহ আরও কয়েকটি উপজেলার অবস্থা খুবই খারাপ এবং 9টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পানি কিভাবে বিভিন্ন হাওর বা জনপদে প্রবেশ করছে। আমার বাইরে রয়েছে খরচার হাওর। এই খরচার হাওরে এখন কোনটি হাওর, কোনটি সড়ক, কোনটি বিল সব একাকার হয়ে গেছে পানিতে মিলেমিশে। এই মুহূর্তে যদি আমি বলি, সুরমা নদীর পানি এই সুনামগঞ্জে 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সিলেটে সুরমা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেটের বেশ কিছু সিটি কর্পোরেশন এলাকায় পানি প্রবেশ করে হয়েছে এবং সিলেটের কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুনামগঞ্জের জন্য যারা বানবাসী মানুষ তাদের জন্য আশ্রয়কেন্দ্রে খুলে হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য শুকনো খাবার, চাল, নগদ অর্থ বরাদ্দ করেছে জেলা প্রশাসক। এবং এই যে বানবাসী মানুষেরা যেই অবস্থা সেটা আজকে প্রথম নয়। এরা প্রায় 4 দিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। গতকালকে আজকে সকাল পর্যন্ত 213 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায় এবং আজকে সকালে 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। এই কারণেই সুনামগঞ্জে প্রবল বৃষ্টি এবং উজানে পাহাড়ি ঢল এবং সব কিছু মিলে বলা যায় এই করোনাকালীন মুহূর্তে সুনামগঞ্জের বাসীর জন্য একটি মরার উপর খাড়ারগা হয়ে দাঁড়িয়েছে এই বন্যা। 950 আক্রান্ত সুনামগঞ্জে করোনা আক্রান্ত এবং প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 30-40 জন করে। এই অবস্থায় এই বন্যা বা এই অবস্থায় এই বানের পানি সুনামগঞ্জবাসীর জন্য একটি অন্য ধরনের বিপর্যয় বলে মনে করছেন সুনামগঞ্জবাসী। এই এক বিপর্যয়ের মধ্যে আরেকটি বিপর্যয় এসে ভর করেছে সুনামগঞ্জে। এই বিপর্যয় কাটিয়ে ওঠা অনেকটা কষ্টসাধ্য, কারণ হচ্ছে কি প্রত্যেকটি ঘরে ঘরে পানি প্রবেশ করে গিয়েছে। আমরা দেখেছি সুনামগঞ্জের যে পৌর এলাকা প্রায় 90% রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছে এবং ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব কিছু মিলে বলা যায় সুনামগঞ্জের করোনা, অন্যদিকে বন্যা এবং সব কিছু একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সুনামগঞ্জবাসী। এই বিপর্যস্ত অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা চালাচ্ছেন সবাই মিলে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে এবং সবাইকে আশ্রয় শিবিরে এনে তাদেরকে একটি অবস্থানে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে সবাই মিলে। সব কিছু মিলে বলা যায় সুনামগঞ্জের পরিস্থিতি খুব একটা ভালো নেই। ইকবাল, এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এবার আমি চলে যাচ্ছি রিঙ্কুর কাছে। ধন্যবাদ ইকরাম। আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। আমরা ভোর 6টায় যেটি শুনেছিলাম যে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদী পানি অতিবাহিত করলেও এখন কিন্তু আমি সর্বশেষ কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছে যে এখন বিপদসীমার প্রায় 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের নদী তীরে
আশ্রয় নিয়েছে কোনো মতে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের এই হাট পয়েন্টে। এখানে কিন্তু আসলে দুপুর পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই যে বন্যার পানি কিন্তু আসলে নিচু এলাকাগুলোতে চলে গেছে। বিশেষ করে সিরাজগঞ্জের সদর উপজেলার খোকসাবাড়ি এবং কাটাবদা এলাকায় কিন্তু নিচু যে সকল এলাকা রয়েছে সেগুলো কিন্তু বসতবাড়িতে তলিয়ে গেছে। তারা কিন্তু আসলে বাঁধের উপরে খুব কষ্টে, সিরাজগঞ্জের সদর উপজেলার খোকসাবাড়ি এবং কাটাবদা এলাকায় কিন্তু নিচু যে সকল এলাকা রয়েছে সেগুলো কিন্তু বসতবাড়িতে তলিয়ে গেছে। তারা কিন্তু আসলে বাঁধের উপরে খুব কষ্টে আসলে জীবনযাপন করছে। তো পাশাপাশি সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আসলে এই নদী তীরবর্তী যে সকল কৃষি কাজ করে সেগুলো কিন্তু কৃষিক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। তো সার্বিক মিলে বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানি বৃদ্ধি আগামী কয়েকদিন আরো অব্যাহত থাকবে। তো এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু এবং সুনামগঞ্জ থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এদিকে রাজধানীতে টানা 1 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টিপাতে যানজটের পাশাপাশি বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুপুরের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা ঘণ্টাখানেকের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামী 1 সপ্তাহ এ আবহাওয়া অব্যাহত থাকবে। করোনার কারণে কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের প্রায় 9,000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনও কেউ যোগাযোগ করেনি। এতে লোকসান আতঙ্কে খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জাতভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4,000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকার ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার 79,000 গরু, 12,000 মহিষ, 1,69,000 ছাগল ও 34,500 ভেড়া পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 9.5 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। রোববার দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,543 কোটি টাকা। গ্ল্যাক্সোস্মিথক্লাইন জিএসকের শেয়ার ইউনিলিভার ওভারসিজের কাছে হস্তান্তরে হঠাৎ করে লেনদেনের এই গতি। এতে 9.5 বছরের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। শেয়ার বাজার পর্যবেক্ষণে দেখা যায় ব্লক মার্কেটে বিদেশি কোম্পানিগুলোর প্রায় 2,480 কোটি টাকার লেনদেন করায় লেনদেনের এই রেকর্ড তৈরি হয়েছে। এর মধ্যে শুধু জিএসকের শেয়ার লেনদেন হয়েছে 2,225 কোটি টাকার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 220 কোটি টাকার শেয়ার। এতেই পুঁজিবাজারে লেনদেনের গিয়ে দাঁড়ায় 2,543 কোটি 25 লাখ টাকায়। তবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আবারও। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলা কাটা বিল, জানেই না অধিদপ্তর। ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিবেদনে প্রতীকী অনশনে মুক্তিযোদ্ধারা। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 3,809 জন।
নমুনা পরীক্ষার জট কমাতে ফি বসাতে যাচ্ছে সরকার, বুমেরাং হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের, আদালত বন্ধ থাকায় অর্ধলক্ষাধিক আইনজীবী এখন বেকার, বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। করোনার থাবায় থমকে আছে শিক্ষা জীবন, সিলেবাস সংক্ষিপ্ত না করলে শিক্ষাবর্ষ শেষ হওয়া নিয়ে সংশয়, আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানালো অধিদপ্তর। হুহু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদ সীমার উপরে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।